মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকালে যে দেশটির নাম সবচেয়ে বেশি সেমিহ জাগায় সেটি হলো ইরান। তাদের বিশাল সামরিক বাহিনী, ড্রোন প্রযুক্তি আর প্রক্সি নেটওয়ার্কের কথা আমরা প্রতিনিয়তই খবরের কাগজে দেখি। কিন্তু সম্প্রতি ভূ রাজনীতির হিসেব নিকেশ যেন উল্টে যেতে বসেছে। ইসরায়েল এবং আমেরিকা যেভাবে সরাসরি ইরানের মাটিতে তাদের পারমাণবিক স্থাপনার আশেপাশে বা তাদের সর্বোচ্চ নেতাদের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, তা আমাদের মনে একটি বড় প্রশ্ন তুলে দেয়। সত্যিই কি ইরান ততটা শক্তিশালী যতটা তারা দাবি করে, নাকি ভেতর থেকে ঘুণে ধরেছে এই বিশাল কাঠামোতে? আজকে আমরা কোনো আবেগ বা প্রোপাগান্ডা নয়, বরং নিখাদ বাস্তবতার আলোকে বিশ্লেষণ করব। কেন ইরান আজ এতটা কোণঠাসা? কেন ইসরায়েল ও আমেরিকা খোদ ইরানের মাটিতে সরাসরি আঘাত হানার সাহস পাচ্ছে? আজকের ভিডিওর মূল বিষয়, ইরান এত দুর্বল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আমাদের তাকাতে হবে অর্থনীতির দিকে। কারণ আধুনিক বিশ্বে কোনো দেশের সামরিক শক্তি সরাসরি তার অর্থনৈতিক সক্ষমতার উপর নির্ভরশীল। আর ঠিক এখানেই ইরানের সবচেয়ে বড় ক্ষত তৈরি করেছে আমেরিকা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক অর্থনৈতিক অবরোধ বা স্যাংশন চাপিয়ে দিয়েছে। ভৌগোলিক অবস্থান আর বিশাল তেলের মজুদ কাজে লাগিয়ে যে দেশটির আজকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী এবং সামরিক দিক থেকে সবচেয়ে আধুনিক হওয়ার কথা ছিল, সেই ইরান আজ বিশ্ববাজার থেকে প্রায় বিচ্ছিন্ন। তাদের তেল বিক্রিতে বাধা, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম সুইফট থেকে তাদের বের করে দেওয়া, সবকিছু মিলিয়ে ইরানের অর্থনীতিকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দেওয়া হয়েছে। এই অর্থনৈতিক ধসের সরাসরি ইম্প্যাক্ট পড়েছে ইরানের সামরিক বাহিনীর ওপর। এটি আধুনিক যুদ্ধবিমান বা লেটেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা বা কেনা কতটা ব্যয়বহুল তা আমরা সবাই জানি। টাকার অভাবে ইরান যুগের পর যুগ ধরে তাদের সামরিক বাহিনীকে সেভাবে আপডেট করতে পারেনি। তাদের বিমান বাহিনী আজও সেই 70-এর দশকের পুরনো মার্কিন বিমানের ওপর অনেকটাই নির্ভরশীল। যেখানে তাদের প্রতিপক্ষ আমেরিকা বা ইসরায়েল 5th জেনারেশন ফাইটার জেট নিয়ে আকাশ কাঁপাচ্ছে, সেখানে ইরানকে লড়তে হচ্ছে ব্যাকডেটেড টেকনোলজি নিয়ে। ইরান এই অর্থনৈতিক এবং সামরিক স্থবিরতার কারণে কতটা পিছিয়ে পড়েছে তা আমেরিকা এবং ইসরায়েল খুব ভালো করেই জানে। তারা জানে যে ইরানের নিজস্ব ড্রোন বা কিছু ব্যালিস্টিক মিসাইল থাকলেও একটি দীর্ঘমেয়াদী এবং সর্বাত্মক কনভেনশনাল ওয়ার বা প্রথাগত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থনৈতিক জোর এই মুহূর্তে তেহরানের নেই। যুদ্ধের সাপ্লাই চেইন সচল রাখতে যে বিপুল পরিমাণ অর্থের রিজার্ভ লাগে, স্যাংশনের কারণে ইরানের তা শূন্যের কোঠায়। আর ঠিক এই দুর্বলতার সুযোগটাই নিচ্ছে পশ্চিমা বিশ্ব। শত্রুরা যখন জানে আপনার পকেটে টাকা নেই এবং দীর্ঘযুদ্ধে আপনি টিকতে পারবেন না, তখন তারা আপনার ওপর চড়াও হওয়ার সাহস পায়। ইসরায়েল ও আমেরিকা ঠিক সেই কারণেই ইরানের প্রক্সি বা মিত্রদের ছাড়িয়ে এখন সরাসরি ইরানের মূল ভূখণ্ডে আঘাত হানার সাহস দেখাচ্ছে। তবে ইরানের দুর্বলতার সবচেয়ে ভয়াবহ দিকটি অর্থনীতি বা পুরনো যুদ্ধবিমান নয়। তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ এখন তাদের ঘরের ভেতরের শত্রু। আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ইরানের ভেতরে ইসরায়েলের গড়ে তোলা শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। গত কয়েক বছরে ইরানের মাটিতে খোদ তেহরানের বুকে বসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এমন সব অবিশ্বাস্য অপারেশন চালিয়েছে যা হলিউডের সিনেমাকেও হার মানায়। শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে হত্যা করা হোক, কিংবা সুরক্ষিত পারমাণবিক ঘাঁটিতে সাইবার অ্যাটাক ও বিস্ফোরণ ঘটানো, ইসরায়েল বারবার প্রমাণ করেছে ইরানের ভেতরে তাদের শেকড় কতটা গভীরে। কিন্তু প্রশ্ন হল, রেভলিউশনারি গার্ডের মতো এত কড়া নিরাপত্তার একটি দেশে ইসরায়েল কিভাবে এত শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলল? কেন ইরান এটা প্রতিরোধ করতে পারল না? এর প্রধান কারণ হল চরম অর্থনৈতিক দুরবস্থা এবং দুর্নীতি। দীর্ঘদিনের অবরোধের ফলে ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটের মুখে। যখন একটি দেশের অর্থনীতি ধসে পড়ে, বেকারত্ব বাড়ে এবং সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বাঁধে, তখন দেশের ভেতরের মানুষদের কিনে নেওয়া বিদেশি গোয়েন্দাদের জন্য খুব সহজ হয়ে যায়।
ইসরায়েল কোনো জাদুমন্ত্র দিয়ে এই কাজ করেনি। তারা ইরানের ভেতরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, হতাশাগ্রস্ত মানুষ এবং অভাবী নাগরিকদের কাজে লাগিয়ে তৈরি করেছে এই দুর্ভেদ্য গুপ্তচর বলয়। ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স এই বিশাল দুর্নীতি আর অভ্যন্তরীণ অসন্তোষের কাছে অনেকাংশেই অসহায় হয়ে পড়েছে। দিন শেষে একটি দেশ কেবল তার মিসাইল সংখ্যা দিয়ে শক্তিশালী হয় না। একটি দেশের আসল শক্তি তার অর্থনীতি এবং তার জনগণের ঐক্য। আমেরিকা তাদের স্যাংশন দিয়ে ইরানকে বাইরে থেকে পঙ্গু করেছে, আর ইসরায়েল তাদের গোয়েন্দা নেটওয়ার্ক আর ইরানের অভ্যন্তরীণ দুর্নীতিকে কাজে লাগিয়ে তাদের ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে। ইরান আজ একসাথে দুটি যুদ্ধ লড়ছে, একটি বাইরের শত্রুদের সাথে, আরেকটি ঘরের ভেতরের অর্থনৈতিক সংকট ও দুর্নীতির সাথে। এই জোড়া আঘাতেই ইরান আজ এতটা দুর্বল, এবং ঠিক এই কারণেই ইসরায়েল ও আমেরিকার মতো শত্রুরা তাদের আঙিনায় এসে হানা দিচ্ছে। বন্ধুরা, ভূ রাজনীতির এই নির্মম বাস্তবতা নিয়ে আপনাদের মতামত কি? ইরান কি পারবে এই পরিস্থিতি সামলে নতুন কোনো কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে? কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়, বিশেষ করে যখন তার ভিত্তি ভেতর এবং বাহির দুই দিক থেকেই নড়বড়ে হয়ে পড়ে। ইরান আজ যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে তা কেবল কোনো একটি সরকারের পতন নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের এক আমূল পরিবর্তন। আমেরিকার এই সরাসরি আঘাত তেহরানকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যেখান থেকে ফিরে আসার পথ খুব সংকীর্ণ। নিজের সবচেয়ে বিশ্বস্ত প্রক্সি শক্তিগুলোকে হারিয়ে এবং অর্থনৈতিক সংকটে পঙ্গু হয়ে ইরান কি পারবে নতুন কোনো পাল্টা জবাব দিতে, নাকি ইসরায়েল আর আমেরিকার এই সুপরিকল্পিত ফাঁদে আটকে গিয়ে হারিয়ে যাবে ইতিহাসের পাতা থেকে? মনে রাখা প্রয়োজন, যখন কোনো পক্ষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয় তখন তাদের প্রতিটি পদক্ষেপ হয় মরণ কামড়। তবে এবারের লড়াইয়ে ইরান তার সবচেয়ে বড় সম্পদ, তার আঞ্চলিক প্রভাব ইতিমধ্যেই হারিয়েছে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন আমেরিকার এই হামলা মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, নাকি এটি শুরু করল এমন এক মহাযুদ্ধের যার আঁচ পড়বে পুরো বিশ্বের মানচিত্রে? ইরানের কি আদৌ ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের আজকের এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন, এবং এই ভূ রাজনৈতিক সংকটের পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্ব রাজনীতির দাবা খেলায় প্রতিটি চালই গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোনো দিকে মোড় নেয় তা দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আপনার কি মনে হয়, ইরান কি এই পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি অচিরেই আমরা বড় কোনো পরিবর্তন দেখতে চলেছি? আমার ভিডিওটা যদি ভালো লাগে, সবার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইরকম ভিডিও যদি আরও পেতে চান, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, এই ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা। আর আপনাদের যদি কোনো যৌক্তিক সমালোচনা থাকে বা কিছু বলার থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্টে আপনাদের মতামত দিতে পারেন, কমেন্ট সবার জন্য উন্মুক্ত। তো পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে। বিদায় সবাইকে, ভালো থাকবেন।